today's topic is an apology for poetry. Who wrote this criticism? Sir Philip Sidney. Okay. And Philip Sidney, he was shortly poet. He was a courtier. He was a scholar and soldier and diplomat, and he was the first literary critic of his time. English only প্রথম কিন্তু critic কারা হয়? Who can criticize? Who can comment? Who gives opinions about his point of view about anything or any kind of incidents, events happening and around him. মানে তার সময়ে যে ঘটনা, কোনো কিছু একটা ঘটলো, সেটার এগেইনস্টে কিছু বলা বা সেটার পরে কিছু বলা, এইসব নিয়ে ক্রিটিসিজম দেখা। And what is the background of writing is apology for poetry. Apology for poetry, এটার লেখাটা ব্যাকগ্রাউন্ড কি ছিল? ইনি খুবই অল্প বয়সে মারা গিয়েছেন। অলরেডি হি লিভড 31 years, 120 বছর বয়সে উনি মারা গিয়েছেন। তো স্টিফেন গর্শন, he was another critic and he was a Puritan. He wrote against poetry. He commented that poetry is useless, baseless, and there is no morality in it. মানে কবিতার মধ্যে কোনো নীতিনৈতিকতা নাই, মোরালিটি নাই, এইসব লিখেছেন। এবং তার এই লেখার প্রতিবাদ করতে গিয়ে স্যার ফিলিপ সিডনি লিখেছেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অনেকে এটা বলা যায়, অনেকে বলা হয় ডিফেন্স অফ পোয়েজি। উনি কবিতাকে উনি ডিফেন্ড করেছেন যে কবিতা কিভাবে। So look at the background. It was a reply to Stephen Goshen to defend poetry from all charges against it. Almost, okay, we will discuss the charge. Charge means the objections. Key objection ছিল, সেই objectionগুলো we will discuss, and what Philip Sidney wrote to defend poetry, we will also. Stephen Goshen কে ছিলেন Puritan writer. He wrote School of Abuse. এটা একটা তার বই। In this book he wrote against poetry. Goshen বলছেন যে কবিতা পড়লে সময় নষ্ট, কবিতা পড়লে কোনো লাভ, কবিতা there is no need to read poetry. He questioned the morality of poetry in this part. উনি কবিতা সম্বন্ধে বলেছেন যে কবিতার কোনো মোরালিটি নাই, এইসব নিয়ে। এখন এই যে এরপরে এইটা রিলেটে কিন্তু আমাদের যে সার্ভিস রিডিং ইন দিস টার্ম অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা কত সালে লেখা হয়েছিল? 1580 এটা লেখা হয়েছিল 1580 but was published in 1995 after the death of this critic Sir Philip Sidney. Philip Sidney was a very good person. He is a noble, he is a courtier. Courtier means কি ওই সময় রাজদরবারের সদস্য ছিলেন, সোলজার ছিলেন, lots of brilliant qualities were there. তারপরে he starts the essay with a humorous reference. মানে প্রথমে যখন উনি এটা apology for poetry লেখা শুরু করলেন, from the beginning of the essay you will have a conversation. প্রথমে কনভারসেশনটা শুরু করছে যে খুব একটু উপহার মধ্যে শুরু করছেন। When the right virtuous Edward Wharton, ইনি হচ্ছেন আরেকজন ডিপ্লোম্যাট। What is the meaning of diplomat? One of Sydney's
Sydney's intimate friends. এই ওয়ার্ডওয়ার্ড ওল্টন ছিলেন কি সিডনির খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তারা দুজনে এই যে এম্পায়ার স্টোর টুগেদার তারা বসে আছেন ওখানে খুব সার্কাস্টিক্যালি উনি মানে লেখাটা ইচ্ছা করে উনি এইভাবে শুরু করেছেন, হ্যাঁ, যে মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, হ্যাঁ, যে কি বিষয় নিয়ে বলছেন ওইখানে শুরু করেছেন প্রেজিং হর্সেস অ্যান্ড হর্সম্যানশিপ। He said, if you have the text, okay, you can see from the very beginning of this criticism of this essay, he said soldiers are the noblest state of mankind and horsemen the noblest of soldiers. মানে বলছে যে সোলজাররা হচ্ছে ম্যানকাইন্ডের মানুষের মধ্যে মানব সভ্যতার মধ্যে সবচেয়ে মহান এবং হর্সম্যান যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তারা তাদের থেকে সব সোলজারদের থেকে, হ্যাঁ। তো এই যেভাবে শুরুতে said they were the masters of war and ornaments of peace, speedy goers and strong abiders, triumphers both in camps and wars. মানে এইগুলি দিয়ে উনি একটু এমন ভাবে শুরু করেছেন প্রথমে কেউ বুঝতেই পারবেন না যে এটা কবিতে যে স্টিফেন গসলের যে উনি আবার কাউন্টার অ্যাটাক করেছেন। স্টিফেন গসল কবিতার সম্বন্ধে মানে নেগেটিভ বলেছেন, ওকে, সো উনি আবার কাউন্টার অ্যাটাক করেছেন। নাও লুক এট সিডনি কি বলছেন যে পোয়েট্রি is one of the earliest forms of literature. Poetry is one of the earliest forms. মানে যে প্রথম দিকে হোমার, ইলিয়াড, হ্যাঁ, শুরুর দিকে সাহিত্য শুরু হয়েছে কি তখন মনে হচ্ছে এটা হচ্ছে প্রথম সাহিত্যের প্রথম যে কবিতা দিয়ে শুরু হয়েছে, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ড্রামা এগুলি পরে এসছে। There are lots of genres in literature, but poetry is one of the earliest genres of literature. All great writers were also poets. মানে উনি এভাবে সিডনি বলছেন যে সকল great writerরা হচ্ছে poet. From ancient times, poetry helped enlighten our minds. Okay, these are all positives for poetry. বলছেন যে শুরু থেকে প্রাচীন কাল থেকে কবিতা কি করছে আমাদের হেল্প করছে টু এনলাইটেন আওয়ার মাইন্ডস, আমাদের মনকে আলোকিত করছে, আমাদের মনে খোরাক যোগাচ্ছে। এই জন্য কি কবিতা পড়তে হবে। এমন দ্য রোমান্স উনি এভাবে দেখেন শুরু করেছেন। পোয়েটস আর কল্ড হেডস, দিস ইজ স্পেশাল টার্ম ফর দ্য পোয়েটস মিনিং কি প্রফেট, ফোর্সিয়ার মানে কি যারা ভবিষ্যৎ দেখে, ভবিষ্যৎ বক্তা, ওকে। হেড, ইউ হ্যাভ টু নো দিস টার্মস। এরা কি গ্রিকরা, রোমানরা কবিদেরকে কি বলতেন? গ্রেটস। দিস ইজ a special term used for poets. Greek used the word poet, Romanra used the head, and Greekra used the কবিদেরকে which is derived from the word poien meaning to make, that means make, তৈরি করা, that means to create, one who creates something. রোমানরা বলছে কি কবিকে বলছেন গ্রেট, রোমান্স, and গ্রিকরা বলছে Greek told, remember the spelling, poien, or okay, it may vary the spelling or the pronunciation, okay, so just try to remember the meaning. That poien means to make মানে তৈরি করা, মানে কিছু ক্রিয়েট করা, that means poet is a person who can make something, new, something novel. একটা তো novel meaning হচ্ছে উপন্যাস, আর একটা হচ্ছে কি নতুন, novelty। এর জন্য ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আমরা পেলাম না, novelty, নতুনত্ব থাকতে হবে। Nature never set forth the earth in
quote this type of sentences. এটা হচ্ছে সিডনিরই কথা যে নেচার মানে এত ডাইভার্সিটি, রিচ ট্যাপেস্ট্রি অফ ডাইভার্সিটি, যে কবি যে এত সুন্দরভাবে বর্ণনা করতে পারেন এরকম কিন্তু আর কেউ পারে না। আমরা দেখেন একটু চিন্তা করেন যে দিস ইজ we are reading this criticism according to Sydney's view. When we have read D.S. Lawrence's Why the Novel Matters, ওখানে আমরা কি দেখেছি যে D.S. Lawrence বলেছেন যে novel is the superior and the novelist is the superior person. Here এখানে কি বলছে কি কবিতা হচ্ছে সবচেয়ে মানে novel, new and something better, poets are maker. এইগুলো কিন্তু খেয়াল করতে হবে এবং আমরা কি we will also read and we will also analyze and criticize those ideas. আমরা কিন্তু একটা criticism একজনের আইডিয়া নিয়ে পড়ছি, but we will be fair, we will not be biased. এর আগে আমরা পড়েছিলাম preface to Shakespeare, Samuel Johnson. Somehow he criticizes Shakespeare, but in some cases we see that Dr. Johnson is also biased. মানে মানুষ যাকে অনেক বেশি পছন্দ করে একটু তার ভালো জিনিসগুলো কিন্তু আগেই চোখে পড়ে, তাই না? আর যদি পছন্দ না করে তখন ওটাও ভালো লাগে না, যারা দেখতে জানি তার চলন পাকা। হ্যাঁ, তো যাই হোক we will read different types of views, attitudes. আমরা অনেক ধরনের ভিউজ পড়ছি। এক একজনের ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন? Wordsworth বলছেন poetry is the emotion recollected in transport, spontaneous overflow of powerful feelings. এটা হচ্ছে Wordsworth বলছেন। T.S. Eliot আবার বলছেন no, poetry will not be personal, it will be impersonal. Completely contradictory. It's just opposite. There are different types of views. এরকম অনেক theory আছে. When you go to the theory, then you will get different types of theory of language learning. There are various peoples and very diversity are there, views there. So we the people, we will read and we will analyze from our point of view and we will think of our own. আমরা নিজের মতো করে think করব। দেখা যাবে যে think করতে করতে we will be another. Each and every person is a critic. Okay. এখন এই apology for poetry 7 parts. Another is introduction. This is another called hook. Hook word আপনাদের কাছে হয়তো মনে হবে যে introduction অনেক কিছু hook করা যায়। Proposition, definition of poetry, and examination, in-depth account of each kind. In-depth account of each kind. Okay, clear? Now, okay, we are discussing about certain parts of this criticism, the apology for poetry. First part is introduction. Second is proposition, that is definition of poetry. Poetry key. Poetry bolte amra ki bujhi, and examination, that is in-depth account of each kind. Mane chinta koren je how analytical way to do. Uni prothomta kintu uni Stephen Dawson কে অ্যাটাক করবেন ঠিক আছে, কিন্তু উনি শুরু করেছেন ভেরি হিউমারিস্টিক ওয়েতে, খুব এমনভাবে শুরু করছেন সে তার কোর্টে তার বসে আছেন ফ্রেন্ডের সাথে, তার ক্লোজ ফ্রেন্ড হচ্ছেন অটন, তার সাথে বসে আছেন এবং ওখানে বলছেন যে হর্সম্যান, যারা সোলজার তারা তো হচ্ছে যে নোবলেস্ট পার্সন অফ হিউম্যান সিভিলাইজেশন, আর হর্সম্যান যারা যুদ্ধ করে তারা হচ্ছে সব সোলজারদের থেকে তারা নোবলেস্ট। এইভাবে করে একটা হাস্যকর ভাবে একটা শুরু করেছেন। তো এরপরে কি করছেন রেফিউটেশন। রেফিউটেশন মিন্স কি? রিফিউট করা কারো অবজেকশনের একটা যুক্তি দিয়ে খণ্ডন করা। রিফিউট করা, যুক্তি খণ্ডন করা। পেরোরেশন, কনক্লুশনকে পেরোরেশন বলা হয়, and digression, that means digression on modern English poetry. Eight after 7 parts. Okay, next, and Sydney's view দেখেন কি কি আছে।
three categories of poetry. কবিতাকে উনি তিন ভাগে দেখেছেন, একটা হচ্ছে রিলিজিয়াস পোমস, একটা হচ্ছে ফিলোসফিক্যাল পোমস, একটা হচ্ছে ইমাজিনেটিভ পোমস। রিলিজিয়াস পোমসে কি বলছেন যে টিচ মোরাল লেসন্স, এটা তো আমরা বুঝতে পারছি। রিলিজিয়াস পোমসরা তো দেখা যাচ্ছে যে রিলিজিয়ান নিয়ে নীতিনৈতিকতা, কবিতাকে উনি এমন ভাবে ভাগ করে দেখিয়েছেন। তো সেটা কি হবে যে ইমিটেট দ্য ইনকনসিভেবল এক্সিলেন্সেস অফ গড। রিলিজিয়াস পোম যেটা আমরা আবার হামনাম, তাহলে আছে না, গান আছে, ধর্মীয় গান আছে, তো এইগুলো কি হচ্ছে, এরা তো ধর্মের কথা, ভালোর কথা সম্পর্কে যে সৃষ্টিকর্তা তার বিধানগুলো যোগ করে। তারপর ফিলোসফিক্যাল পোমস, ফিলোসফিক্যাল পোমস কি নিয়ে কথা বলে, রিলেটেড টু লাইফ অ্যান্ড লাইফ অর nature, but no style or imagination. কল্পনা কম থাকে, এখানে কিন্তু তত্ত্বকথা, নীতি কথা, কোনো আইডিয়া, জীবন দর্শন। ফিলোসফি মিন্স দর্শন, জীবন দর্শনের কথা বলে। This is another type of poem. Another imaginative poem. Imaginative poem, সেখানে কল্পনার রাজ্যে আপনি চলে গেলেন। হ্যাঁ, সে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, Alice in Wonderland. Have you read the story? Alice in the Wonderland কি পড়েছেন? এই যে ছোটদের নিয়ে গল্প, এখানে কার্টুন আছে, ছোটদের আছে। অ্যালিস একটা মেয়ে দৌড়াদৌড়ি করতে করতে একটা গাছের পুকুরের মধ্যে ঢুকে যায়, তারপর অনেক নিচে চলে যায়, ওখানে যে ও ছোট্ট হয়ে যায়, তারপর ওখানে একটা অন্য জগৎ। এগুলো পড়েননি? হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল পড়েননি? এগুলো একটু পড়বেন, ওকে? And these are very easy, simple, and kids stories, something like very much imaginative. ওখানে চকলেট হাউস আছে, মানে আমি ইমাজিনেশন বোঝানোর জন্য বলছি যে how imagination works. It was a very fascinating world. তো এইগুলো কিন্তু as a student of literature you have to read some বড় বড় নভেল না পড়ে ছোট ছোটগুলো পড়লেও কিন্তু অনেক কিছু ওখান থেকে ইয়ে করা। নামটা কি? অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল। These are very easy, simple, and only half an hour you can finish the story. Hansel and Gretel, Little Red Riding Hood. These are very বাচ্চাদের, আমি ওগুলোই করতে বলছি। আপনাদের এখন গ্রেট এক্সপেকটেশনস পড়ছেন, দ্যাটস ভেরি ফাইন, বাট এগুলো থেকে একটু রিডিং করলে কি হাউ ইমাজিনেটিভ স্টোরিজ আর বাচ্চাদেরই কিন্তু ভেরি নাইস এবং খুব শর্ট টাইমে খুব শর্টকাটে পড়া হয়ে যাবে। And as a student of literature you have to read famous novels, tragedies, comedies. এখন হ্যামলেট ট্র্যাজেডি পড়তে বলে তো আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। সো start from easy, simple, and kids story. Okay, now next, imaginative poem gives an imaginative treatment to life and nature. এই যে আমি ইমাজিনেটিভ বলার জন্য কিন্তু ওগুলি বললাম যে জীবন, নেচার সম্বন্ধে একটা কল্পনা, টিচ অ্যান্ড ডিলাইট। এটা কি আনন্দের জন্য, এটা সেরকম হয়তো মোরাল লেসন নাই, কিছু কিছুতে থাকতেও পারে, কিন্তু জাস্ট কমপ্লিট ডিলাইট, নির্ভেজাল আনন্দ, নির্ভেজাল আনন্দ। যেমন রিলিজিয়াস পোয়েমে শুধু আদেশ উপদেশ, অনেক সময় বোরিং লাগে, অনেক সময় ভালো লাগে না, এত ভালো কথা উপদেশ শুনতে। হ্যাঁ, টিচ, আচ্ছা, রিটেন বাই রাইট পোয়েটস, মোস্ট নোবেল সর্ট মে জাস্টলি বি টার্মড টেক্সট। মানে অ্যাকর্ডিং টু সিডনির মতে, কিন্তু উনি এখানে বলছেন সিডনির মতে এরকম বলছেন যে মোস্ট নোবেল সর্ট মানে হচ্ছে সবচেয়ে এটা ভালো মহৎ, এবং এদেরকে ভেস বলা হচ্ছে যারা ইমাজিনেটিভ রাইটিং, মানে দেয়ার ইজ নো কোনো তত্ত্ব দর্শন এসব কঠিন মোটামুটি কিছু থাকবে না, কিন্তু কোনো আবার আদেশ উপদেশ অত বেশি নাই, জাস্ট অনলি ফর ডিলাইট এন্ড প্লেজার, মেন্টাল প্লেজার। হ্যাঁ, ভালো লাগবে। এই মানে কবিতার একটা ওভারঅল আমরা সিডনির ভিউজটা দেখছি। নাও উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট
were there. First objection against poetry. You have to remember it, and in the next class I will ask you কি objection ছিল against poetry. Yes, according to Sidney. মানে না, according to Gosson objection দিয়েছিল. Gosson objection একটু remember করে, মানে there are two persons. Just preface to Shakespeare মতোই. Dr. Johnson শেক্সপিয়ারের বই পড়েছিলেন কত বছর, উনি ভেবেছেন এক বছর পড়াশোনা করবেন, করে লিখবেন, বাট ইট টেক্স 9 years. উনি সব বই পড়ে তারপরে তার লেখাগুলাকে উনি বুঝেছেন, দেন হি ক্রিটিসাইজড. তাহলে এখানে হচ্ছে যে গসন অবজেকশন দিয়েছে এগেইনস্ট পোয়েট্রি, এন্ড ইয়ে কি করেছে, ডিফেন্ড করেছে, সিডনি ডিফেন্ডেড. তো ফার্স্ট অবজেকশন, there are 4 serious charges against poetry. 4 serious charges. Charges বলেন বা objection বলেন. 4 serious charges against poetry by Stephen Gosson. Gosson লিখলাম, হ্যাঁ, Stephen Gosson. Number 1, you have to remember it. First objection, is this spend his time in acquiring more fruitful knowledge than in reading of poetry. Okay, first objection is poetry is a waste of time, useless. Poetry is the right of place, everybody, waste of time. I will provide you the sheets, but I think if you write in the class, it will be very much memorable for you. You can remember. If you write in the class. First, poetry is the waste of time. Useless. Waste of time. Poetry is useless. Next, mother of all lies, Humora. বলছে যে poetry is the mother of all lies. Poetry is the mother of all lies. মানে যত মিথ্যার মূলে হচ্ছে কবি. Number 3, it is nurse of abuse. It is nurse of abuse. হ্যাঁ, মানে এটা যত খারাপ এর মূলে. And উনি বলছেন আরেকটা, উনি স্টিফেন গসন বলছেন যে প্লেটোর উদ্ধৃতি দিয়ে বলেছেন যে প্লেটো ব্যান্ড করে দিয়েছে কবিকে from his ideal world. তো তার যে ছিল, হ্যাঁ, প্লেটোর যে রিপাবলিক ছিল সেখানে নাকি কবিকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, ব্যানিশ করা হয়েছিল. তো এইটা হচ্ছে স্টিফেন গসন এটা প্লেটোর একটা রেফারেন্স দিয়ে বলেছেন যে প্লেটো had rightly banished. Plato had rightly banished the poets from his banished poets from his ideal world. Plato had rightly banished poets from his ideal world. এইভাবে করে এই চারটা ছিল অবজেকশন স্টিফেন গসনের. Okay, please write now. And Sidney defended these charges. উনি বলছেন যে how he defend, উনি কিভাবে কি ডিফেন্ড করেছেন. Okay, have you finished writing? Then we will go for his defense. Plato to cover. Plato
Plato had rightly banished poets from his real world, from his republic. Plato's Republic is a famous book written by Plato. ওইখানে বলা হয়েছে যে কবিদের নিষিদ্ধ করা হয়েছে, কবিদের কোনো দরকার নাই এই শহর, সামথিং লাইক দ্যাট, এরকম ভাবে। তো সেটাকে স্টিফেন ব্লসম নিয়ে এসেছেন যে অবজেকশন। উনি বলছেন যে আমরা যেমন কোনো কথা বলার আগে একটা ফেমাস একটা উদ্ধৃতি দিয়ে আমাদের যুক্তিটাকে আরো সবল করার জন্য, ওকে, টু মেক ইট মোর স্ট্রং এন্ড মোর মিনিংফুল। এখন আমরা আসছি সিডনি কি বলেছেন। সিডনি বলেছেন ফার্স্ট চার্জ যেটা ছিল যে পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম। এইখানে বলছেন সিডনি বলছেন যে পোয়েট্রি ইজ দ্য noblest kind of learning because it teaches us virtue and it moves our minds to pursue virtuous action. একদিকে একটু you have to very much attentive, একদিকে বলছেন কি ব্লসম বলছেন যে পোয়েট্রি ওয়েস্ট অফ টাইম, কিন্তু সিডনি বলছেন যে নো, পোয়েট্রি ইজ দ্য নোবলেস্ট কাইন্ড অফ রাইটিং। বলছে যে কবিতা হচ্ছে সবচেয়ে ভালো শেখার একটা উপায়। বিকজ কেন? ইট টিচেস আস ভার্চু, এটা আমাদের ভালো কিছু শেখায়। ভার্চু মিন্স কি? গুড, গুণ, ভালো দিক, পজিটিভস। অ্যান্ড ইট মুভস আওয়ার মাইন্ড টু, আমাদের মনকে কি করে? মনকে উৎসাহিত করে টু পারসু ভার্চুয়াস অ্যাকশন, ভালো কাজ করার জন্য উৎসাহ দেয় পোয়েট্রি। তাহলে পোয়েট্রি হাউ ক্যান ইট বি ইউজলেস? যেটা কেন ওয়েস্ট অফ টাইম হবে, যে পোয়েট্রি থেকে আমরা এটা শিখতে পারি, এটা শিখতে পারি। উনি আরো বলছেন যে there is no branch of learning which can perform those two functions very effectively. বলছে যে আর লার্নিং এর, শেখার আর কোনো শাখা প্রশাখায় নেই যে কবিতার মতো এত সুন্দরভাবে আমাদেরকে শেখাতে পারে। There is no other knowledge more fruitful in this world than poetry. মানে তিনি বলছেন যে কবিতা থেকে আর কোনো জ্ঞান এত সুন্দরভাবে আমাদের শেখাতে পারে না। Poetry is supreme in this respect. Remember, উনি এটা ব্লসম, okay, can I wipe out? Look at the board. I think you have finished writing. So ফার্স্ট ইয়ারে বলছে এইটার এক নম্বরটা ডিফেন্ড করার সময় এই সব কথা বলা হচ্ছে। Another was the poetry is the supreme, that means the best of the best. The কবিতা supreme in this respect, and there is no other form of learning or study that can excel it from this point of view. So you have to write what Sydney's view. এটা হচ্ছে কি সিডনি ডিফেন্ড করেছে, এটা হচ্ছে গসন বলেছেন, আর Sydney's view on poetry. গসন বলছেন useless, আর সিডনি বলছেন no, it can't be, because poetry আমাদেরকে ভালো কিছু শেখায়, poetry আমাদের ইন্সপায়ার করে to do virtuous works, to learn. There is no other form of learning or literature or study that can work like poem. এইগুলো আমাদেরকে এইভাবে বলতে হবে যে poetry teaches us virtue. এটা বলছেন সিডনি, poetry teaches us virtue, আমাদের ভালো জিনিস শেখায়, ভালো কিছু শেখায়, এবং এটা কি করে? moves our mind. Poetry moves মানে inspires or encourages our minds to pursue virtuous action, to pursue virtuous action. Okay? উনি বলছেন যে না, কবিতা হচ্ছে সবচেয়ে ভালো শেখায়, এবং কোনো স্টাডির কোনো আলাদা কোনো ব্রাঞ্চ নাই যেটা এত সুন্দরভাবে আমাদের শেখাতে পারে। তাহলে ওই যে ইউজলেস বলা হয়েছিল তার
মিনিটসে উনি খুব সুন্দরভাবে তার যুক্তি তুলে ধরেছেন। সেকেন্ড কি বলেছেন গসন? আমরা একটু আগে দেখেছিলাম গসন কি বলেছিলেন। সেকেন্ড যে চার্জ ছিল মাদার অফ অল লাইস। হ্যাঁ, মাদার অফ অল লাইস। এটার ক্ষেত্রে উনি বলেছেন যে যদি আমরা চিন্তা করি of all the writers in the world, if we think of poets, they are the least liars. যে লায়ার যদি হয় তাহলে অন্যান্যরা কি অন্যদের থেকে সে একটু কম হলেও কম লায়ার আছে, কম মিথ্যাবাদী। স্টিফেন গসন বলছে যে কবিতা হচ্ছে সব মিথ্যার মূলে। মাদার অফ অল লাইস মিন্স সব মিথ্যার মূল উৎস। মাদার, তাই না, মূল উৎস। যখন বলছে অল দ্য রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড, সিডনি সেজ বলছে যে পোয়েট ইজ দ্য লিস্ট লায়ার, হি সেজ অ্যান অ্যাস্ট্রোনমার। একটু খেয়াল করেন, অ্যাস্ট্রোনমার হয়তো তার যে রেকর্ড বা তার মেজারমেন্ট এগুলো নিয়ে মিথ্যা বলতে পারে। একজন ফিজিশিয়ান, সে তার কোনো কিছু ডায়াগনোসিস করতে গিয়ে হয়তো তার সে ভুল প্রমাণিত হতে পারে। হি মে প্রুভ ফলস, ভুল হয়তো দেখা যায়। আমরা ডক্টরের কাছে যাই, এক ডক্টর একরকম কথা বলে, আরেক ডাক্তার যদি সেই একই সমস্যা নিয়ে একই প্রবলেম নিয়ে আরেক ডাক্তারের কাছে যান, আরেক রকম কথা বলে। তারপর বলছে জিওমেট্রিশিয়ান মে লাই ইফ হিজ প্রপোজিশনস প্রুভ টু বি ফুল। জিওমেট্রিশিয়ানও ফুল হতে পারে। হিস্টোরিয়ানও সেও মিথ্যা বলতে পারে। আমরা নিজের সাথে অনেক সময় হিস্ট্রিকে চেঞ্জ করে ফেলি, তাই না? হিস্ট্রিও এরকম হতে পারে। তো এইভাবে করে বলছে যে কিন্তু কবি হি নেভার অ্যাফার্মস এনিথিং। সে কোনো কিছু কিন্তু অ্যাফার্ম করে না। মানে অ্যাফার্ম মানে কি যে না এটা হবেই হবে, এটাই সত্য, এটাই হবে, হ্যাঁ, যে না এটাই হবে, এরকম করে কবি কিছুই বলে না। ইভেন আগেকার যুগে এনশিয়েন্ট আমলে কবিরা যখন লেখা শুরু করতেন, যখন আপনারা কি হোমার, ইলিয়াড এগুলি তো পড়েছিলেন, হোমারের ইলিয়াড, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, মানে ওখানে ওগুলিতে মহাকাব্য বা আগেকার যুগের যারা কবিরা লিখতেন, লেখা শুরু করার আগে যে তারা দেব দেবীদের কাছে আগে দিয়ে যেতেন, হেল্প চাইতেন, তাদেরকে আগে তাদের প্রার্থনা করতেন, তাদের উপাসনা করতেন। হ্যাঁ, তো সেগুলি করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে এটাকে বলা হচ্ছে যে হ্যাঁ, এই যে ব্লেসিংস, হি ইনভোকস দ্য ব্লেসিংস অফ দ্য মিউজিকস। মিউজিকস মানে গডস অফ রাইটিং, পোয়েট্রি, কবিতার। ওদের গ্রিক রোমানদের সময় ওদের কিন্তু অনেক দেবদেবী আছে। গ্রিক মিথোলজি যদি দেখেন, হান্ড্রেডস অফ গডেসেস, বিভিন্ন রকম God of sea, God of love, God of এরকম আছে, হ্যাঁ, lots of okay, সেগুলো বলতে গেলে okay, we have another class. তো এটা বলছে যে একজন কবি তাহলে কিভাবে লায়ার হবে? সে তো কোনো কিছু বলছে না যে না আমি যেটা বলছি সেটাই সত্যি। How can he be the mother of all lies? তার যে এটা বলছে যে একজন ফিজিশিয়ান লায়ার হতে পারে, একজন অ্যাস্ট্রোনমার সে লায়ার হতে পারে, একজন জিওমেট্রিশিয়ান লায়ার হতে পারে, হিস্টোরিয়ান লায়ার হতে পারে, ফিলোসফাররা তো তাদের নিজের মনের মতো করে মন গড়া কথা বলতো, যেটা তার মনে হচ্ছে বলছে। বাট হাউ ক্যান আ পোয়েট এইরকম আর কি, তার সে এভাবে করে আরো বলছেন যে nobody can say Aesop lied in the writing his stories about animals and beasts. Aesop's fables এর নাম শুনেছেন? Aesop's fables যেগুলি হচ্ছে যে পশুদের নিয়ে লেখা, বাট there is a moral lesson. Aesop fable শুনেননি ছোটবেলায়? এগুলো Aesopের গল্প, হ্যাঁ, একটা মোরাল লেসন আছে। তো বলছে যে Aesop never claimed that his stories were literally true. সে তো কখনো বলছে না যে তার স্টোরিগুলো সত্যি। His stories are to be interpreted in an allegorical sense. Allegory পড়েছিলেন? Allegory, what is the meaning of allegory? Allegory means হচ্ছে a story within a story. একটা স্টোরি তো আরেকটা স্টোরি থাকবে, এরকম অ্যালিগরি কিছু পড়েন নাই? মানে অ্যানিমাল ফার্ম কি পড়েছিলেন? অ্যানিমাল ফার্ম, যে পলিটিক্যাল অ্যালিগরি, মানে একটা স্টোরি থাকবে অন দ্য সারফেস লেভেলে দেয়ার ইজ আ স্টোরি, বাট ইন মানে ইনার মিনিং এ গেলে দেয়ার ইজ অ্যানাদার স্টোরি।
Allegory means a story within a story. Okay, next day or যদি কখনো if I get time, we can elaborate about allegory. মানে literature পড়লে কিন্তু you have to